দুর্নীতি এবং গুম খুন বন্ধে সরকারের অবস্থান কঠোর, সচিব সভায় প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানের মাসপূর্তিতে কাল সারা দেশে শহীদি মার্চ। দ্রুত সময়ে ক্লাসে ফিরতে চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং কাজে ফিরেছেন ডাক্তাররা, হাসপাতালে পরিস্থিতি স্বাভাবিক। এটিএন নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আপনাদের সাথে আছি আমি সিয়াম রেজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। সচিবদের নিয়ে প্রথম সভায় দুর্নীতি বন্ধে সরকারের কঠোর অবস্থান জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বেলা 11:30টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এছাড়া দেশের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। সুনির্দিষ্ট কোনো এজেন্ডা ধরে নয়, তবে দুর্নীতি দূর করতে সচিবদের মতামত শোনা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় ব্যয়ের হিসাব দিতে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে দেওয়া হয় সভায়। মন্ত্রণালয়গুলো গতিশীল করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ গুম খুন বন্ধের বিষয়ে সভায় আলোচনা হয়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সরকারের চিন্তাভাবনাও সচিবদের জানান প্রধান উপদেষ্টা। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের স্মরণে আগামীকাল সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে আজ এ মার্চ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের সমন্বয়করা। সেই সাথে জনগণের কথা শুনতে 6 সেপ্টেম্বর থেকে বিভাগীয় শহরগুলো সফরের নতুন কর্মসূচিও দিয়েছেন তারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ও বক্তব্য তুলে ধরেন সমন্বয়করা। তারা বলেন, মানুষ কতটা ঘৃণা নিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছিল তা ইতিহাসের পাতায় থাকতে হবে। বিজয় মিছিলের পরিকল্পনার কথা অনেকে বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করে দেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত কোনো বিজয় উদযাপন নয়। তার পরিবর্তে আন্দোলনে হতাহতদের স্মরণে বৃহস্পতিবার বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হবে শহীদি মার্চ। এটি নীলক্ষেত, মানিক মিয়া এভিনিউ, কাউরান বাজার ঘুরে আবারও টিএসসিতে গিয়ে শেষ হবে। আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদি মার্চে অংশগ্রহণ করবে, যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেস্টুনে। আমার শহীদ ভাইরা যেই চেতনাকে, যেই স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে। আমরা যে ওই ফ্যাসিস্ট যে কোনো সরকারকে আর কোনোদিন গ্রহণ করতে প্রস্তুত নই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংস্কারের পথে হাঁটা বাংলাদেশে দ্রুতই ক্লাসে ফিরতে চান সাধারণ শিক্ষার্থীরা। বলছেন, বিগত স্বৈরাচারী শাসনামলে যে অনাচার তার রোধে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো যেন দ্রুত মেনে নেওয়া হয়, ফিরিয়ে আনা হয় শিক্ষার পরিবেশ। প্রায় 3 মাস ধরে বন্ধ বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম। পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে উচ্চশিক্ষা ক্ষেত্রে শুরু হয়েছিল স্থবিরতা। এরপর কোটা আন্দোলন, সর্বশেষ জুলাইয়ের গণ অভ্যুত্থানে সংস্কারের পথে হাঁটা বাংলাদেশে আর পরিবেশ তৈরি হয়নি শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর। ফ্যাসিস্ট সরকার পতনের পর তাদের শাসনামলে নিয়োগ পাওয়া পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদেরও বেশিরভাগ করেছে পদত্যাগ। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন উপাচার্য পেলেও দেশের 50টির বেশি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 40টির বেশি এখনও উপাচার্যহীন। যে কারণে শুরু করা যাচ্ছে না শিক্ষা কার্যক্রম। ফলাফল, করোনা কালে তৈরি হওয়া সেশন জট 2023-এ সহনীয় পর্যায়ে এলেও নতুন করে 3 মাস বন্ধ থাকা শিক্ষা কার্যক্রমে বাড়ছে জট। যত দেরি হবে না তত বেশি প্রেশারটা আমাদের সবার উপরেই বেশি করে পড়বে। এই জন্য হচ্ছে গিয়ে আমরা ওইভাবেই চাই যাতে আমাদের উপরে প্রেশারটা কম পড়ুক। বেশ কিছু হলের প্রবেশ নিয়োগ হয়নি, ওটা হয়ে যাওয়ার পরে আমাদের যদি ক্লাস শুরু হয়ে যায় আমাদের জন্যই ভালো, কজ আমরা যে টাইম ফ্রেম নিয়ে অনার্স বা মাস্টার্স করতেছি সেই টাইম ফ্রেমটাও কমপ্লিট হয়ে গেল। সো এটা এক্সট্রা
অ্যাবসেন্ট না হওয়াটাই বেটার। শিক্ষার্থীরাই জানাচ্ছেন তারা দ্রুত সময়ে ক্লাসে ফিরতে আগ্রহী, তবে নিয়ম হওয়া অনিয়ম সংস্কারের যে যৌক্তিক দাবি তা যেন পূরণ হয়। মেয়েরা ভয়ে বের হয় না যে কি না কি হয়ে যায়। আবার আরেকটা বিষয়, আমাদের মহানগরে হচ্ছে এখন বর্তমানে 9টা দফা দাবি চলতেছে, যেগুলো হচ্ছে আমরা মেনে নিলে হয়তো বা আবার রেগুলার হইতে পারবো। যে দাবিগুলো ছিল এগুলো আমাদের শিক্ষকরা মেনে নিক, তাহলে আমাদের আর কথা থাকবে না আর কি। এটা কিন্তু একটা মেন্টাল প্রেশার যে আমাদের মানে হলের যে দাবিগুলো এগুলো তো আসলে যৌক্তিক। তারপর হচ্ছে যে সমস্ত ডিপার্টমেন্টে হচ্ছে স্বৈরাচারের দালালেরা আছে তারা যদি না সরে, মানে আমাদের কিন্তু একাডেমিক নিশ্চয়তা কিন্তু এখনো পাচ্ছি না। তো সেই জায়গা থেকে আসলে সব যৌক্তিক দাবিগুলো যত দ্রুত সম্ভব সংস্কারটা করেই আসলে ক্লাসে ফিরে যাওয়াটা উচিত। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। চিকিৎসকদের ডাকা 24 ঘন্টার কর্মবিরতি প্রত্যাহারের পর আজ থেকে দেশের সব হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য সেবা চালু হয়েছে। এতে স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মাঝে। তবে কিছু কিছু জায়গায় সময়মতো চিকিৎসা না পাওয়া এবং দালালদের দৌরাত্ম্যের অভিযোগ পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা চলছে পুরোদমে। অনিশ্চয়তা কাটিয়ে চিকিৎসা পেয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। এখন বর্তমান ওই ইয়ের পরে এখন ভালো সেবায় চলছে, আগেকার মতোই চলছে সবকিছু। ডাক্তাররা নিয়মিত রোগী দেখতেছেন। সকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে ভিড় ছিল রোগীদের। জরুরি ও নিয়মিত চিকিৎসা সেবায় ব্যস্ত ছিলেন ডাক্তার, নার্সরা। একই পরিস্থিতি গোপালগঞ্জেও। লাইনে দাঁড়িয়ে সেবা নিয়েছেন রোগীরা। কক্সবাজারের সরকারি হাসপাতালের সব বিভাগেই দেখা গেছে দীর্ঘ লাইন। চিকিৎসা সেবা নিয়ে তেমন অভিযোগও ছিল না রোগীদের। তাড়াতাড়ি নেওয়ার পরে হচ্ছে আমি ডাক্তার দেখিয়ে দিয়ে চলে যাওয়ার পরে হচ্ছে ডাক্তার 5-10 মিনিটের ভিতর দেখিয়ে ফেলতে পারি। ঝিনাইদহ সরকারি হাসপাতালেও কাজে ফিরেছেন চিকিৎসকরা, তবে সময় মতো টিকিট কাউন্টার না খোলা ও দালালের দৌরাত্ম্যের অভিযোগ করেছেন কেউ কেউ। বেশি অসুস্থ রোগী এবং গর্ভবতী মহিলা তারা যেখানে কাউন্টারে হোক এবং ডাক্তারদের দেখানোর সময় তাদের কমপক্ষে একটু বসার ব্যবস্থা করলে তাহলে বোধহয় সুন্দর হবে। ডাক্তাররা দেখছে ভালোই, যেভাবে দেখার প্রয়োজন সেইভাবেই তারা দেখছে। খুলনা হাসপাতালগুলোই ডাক্তারের স্বল্পতা থাকলেও আন্দোলন চলাকালীনও চিকিৎসা সেবা স্বাভাবিক ছিল। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। কক্সবাজার সদর হাসপাতালের সব বিভাগে রোগীদের সেবা কার্যক্রম আগের মতোই স্বাভাবিক রয়েছে। কর্মবিরতিতে থাকা ইন্টার্ন চিকিৎসকরাও কাজে যোগ দিয়েছেন। কক্সবাজার সদর হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী অর্পণ বড়ুয়া। সারা দেশে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের পর কক্সবাজারের সদর হাসপাতালেও এখানে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যদিও আমাদেরকে এই হাসপাতালের সুপার জানিয়েছিলেন যে কক্সবাজারের সদর হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আগে থেকেই স্বাভাবিক ছিল, তবে এখানে ইন্টার্ন চিকিৎসক যারা ছিলেন তারা কর্মবিরতিতে ছিলেন। সেই কারণে আসলে এখানে চিকিৎসা ব্যবস্থা কিছুটা ব্যাক পেতে হলেও কিন্তু এখন আজকে থেকে পুরোদমে চিকিৎসা কার্যক্রম এখানে স্বাভাবিক হয়ে এসেছে। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের সদর হাসপাতালের 5ম তলায়। এখানে ডেঙ্গু ওয়ার্ডে অবস্থান করছি। এখানে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার যিনি রয়েছেন আশিকুর রহমান, তিনি জানিয়েছেন গত 24 ঘন্টায় 30 জন ডেঙ্গু আক্রান্ত রোগী কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। ঠিক এই মুহূর্তে আসলে ডেঙ্গুর গত কয়েকদিন ধরে ডেঙ্গুর প্রকোপ আসলে কক্সবাজারে চলছে। ডেঙ্গু থেকে বাঁচার জন্য তারা আসলে এখানে সেবা প্রার্থী যারা আছেন তাদেরকে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। জরুরি বিভাগেও দেখেছি সেখানে কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে বিভিন্ন সমস্যা নিয়ে যারা চিকিৎসা নিতে আসেন সেখানে আসলে ডাক্তাররা নিয়মিতভাবে আজকে থেকেই এখানে চিকিৎসা কার্যক্রম চলছে এবং রোগীদেরকে সেবা দিচ্ছেন। সেই চিত্র আসলে কক্সবাজার সদর হাসপাতালে আমরা দেখতে পেয়েছি। কক্সবাজার সদর হাসপাতাল থেকে এটুকু ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। নির্বাচন কমিশনের পদত্যাগের বিষয়ে আগামীকাল দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। মোসলেহি, কাল কখন নাগাদ সংবাদ সম্মেলন হবে? সেই সাথে সাথে আজ তো একটি সংগঠন বিক্ষোভ করেছে নির্বাচন কমিশনের সামনে, আমরা জানি। বিস্তারিত আপনি আমাদের জানাবেন।
জি, সিয়াম, কিছুক্ষণ আগেই আমরা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে এই বিষয় নিয়ে জানতে চেয়েছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে আসলে খুব স্পষ্ট করে তিনি কিছু না বললেও যেটি বলেছেন যে আগামীকাল 12টার দিকে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি, এবং সেখানেই তিনি আসলে স্পষ্ট করবেন তারা পদত্যাগ করছেন কি করছেন না। তবে আমরা ঘনিষ্ঠ যারা রয়েছে নির্বাচন কমিশনারদের, এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে সকাল থেকেই আমরা বিভিন্ন সময়ে কথা বলেছি। তারা বলেছেন যে এরই মধ্যে আসলে নির্বাচন কমিশন সম্পূর্ণ এই প্রস্তুতি নিয়েছে, তারা পদত্যাগ করবেন। এ পর্যায়ে একটি প্রশ্ন ছিল নির্বাচন কমিশনারের কাছে, বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি প্রশ্ন ছিল যে আসলে তারা পদত্যাগ করবেন কি করবেন না, সেটি স্পষ্ট করছেন কি করছেন না আমাদের সঙ্গে, এরকম একটি বিষয় নিয়ে তারা বলেছেন যে আগামীকাল যেমন জানা যাবে তেমনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গেও তারা দেখা করবেন এই পদত্যাগের বিষয়ে, এটি কিন্তু নিশ্চিত করেছেন। আমরা জানি যে ক্ষমতাসীন আওয়ামী লীগ যখন ছিল, বিশেষ করে 2022 সালের 27 ফেব্রুয়ারি কিন্তু বর্তমান প্রধান নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কিন্তু এই কমিশন গঠন হয়, এবং তারা কিন্তু বারবারই বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন, বিশেষ করে স্বচ্ছ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে। আর সরকার যখন পদত্যাগ করলেন বা এই সরকারের যখন, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের যখন পতন হলো, তার পরপরই আমরা দেখেছি ছাত্র জনতার আন্দোলন তাদের এই নির্বাচন কমিশনের সংস্কারের ব্যাপারে। আজ সকালেও কিন্তু এরকমই একটি ধর্মঘটের ব্যাপারে তারা ডাক দিয়েছিলেন যারা এসেছিলেন। ছাত্র জনতার ব্যানারে কিন্তু বেশ কিছু জনতা এবং উৎসুক ছাত্র এবং বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে যোগ দিয়েছিলেন, এবং সেখানে তারা বারবারই বলেছিলেন যে অবিলম্বে যদি এই কমিশন পদত্যাগ না করে তাহলে কিন্তু তারা এক ধরনের ধর্মঘটেরও ডাক দিবেন, এবং তারা এক ধরনের অচলাবস্থা সৃষ্টিরও হুমকি দিয়েছিলেন। এরই প্রেক্ষাপটে কিন্তু সকাল থেকে আমরা সাংবাদিকরা এই খবরটি জানার জন্য অপেক্ষা করছিলাম, যদিও বেশ দিন ধরে গুঞ্জন চলছে যে বর্তমান কমিশন আসলে পদত্যাগে যাচ্ছে কি যাচ্ছে না, এ নিয়ে সাধারণ মানুষের মনে যেমন প্রশ্ন, কমিশনের যারা রয়েছেন কর্মকর্তা তারাও কিন্তু খুব স্পষ্ট করেননি, একটি ধোঁয়াশার মধ্যেই সাংবাদিকরাও ছিলেন। আজ কিন্তু অনেকটাই স্পষ্ট হয়েছে যে আগামীকাল কিন্তু প্রস্তুতির একটি ফলাফল, সবশেষ যে ফলাফল নির্বাচন কমিশনের, আমরা কিন্তু সেটি দেখতে পাবো, এরকমই একটি আশাব্যঞ্জক খবর আমরা জানতে পেরেছি যারা এখানের কর্মকর্তা ঊর্ধ্বতন পর্যায়ে রয়েছেন তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগ নিয়ে সর্বশেষ পরিস্থিতির খবর। জি সিয়াম, বলুন। মাহফুজা মুসলিহি, ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজা মুসলিহি। পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে 2 জন নিহত হয়েছেন। সকালে শহরের কেন্দ্র বাস টার্মিনাল এলাকার হালিম হোটেলের সামনে ঘটনা ঘটে। নিহতরা হলেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়া এলাকার আরমান শেখের ছেলে মিলন হোসেন এবং পূর্ব রাঘবপুর এলাকার নূর আলীর ছেলে মঞ্জু প্রামাণিক। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, নিহত একজন অটো চালক, আরেকজন পরিবহন খাতে চাঁদা তুলতেন। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড প্রাথমিকভাবে জানা যায়নি। দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ভয়াবহ বন্যায় ফেনী জেলার বেশিরভাগ সড়কই ক্ষতিগ্রস্ত। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ সড়কগুলো যান চলাচলের অনুপযোগী, কোথাও কোথাও পায়ে চলাও দায়। 6 উপজেলায় 3000 কিলোমিটার সড়কে ক্ষয়ক্ষতি 140 কোটি টাকারও বেশি। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ছোটখাটো বন্যার অভিজ্ঞতা আছে ফেনীবাসীর, তবে এবারে যেরকম ভয়াল রূপে তছনছ করে গেল বন্যা, এমন অভিজ্ঞতা জেলার বর্ষিয়ান মানুষদেরও নেই। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট হয়ে উঠছে ক্ষত। বিধ্বস্ত বাড়িঘর, ভেসে গেছে মাঠের ফসল, পুকুরের মাছ। সড়কগুলোর অবস্থা আরও করুণ। বন্যার থাবায় বেশিরভাগ গ্রামীণ সড়ক চলাচলের অনুপযোগী। কোথাও একেবারেই বিধ্বস্ত সড়ক, কোথাও ধসে পড়েছে, সৃষ্টি হয়েছে খাদ। ইট, খোয়া, পিচ উঠে অধিকাংশ সড়কেই কঙ্কালরূপ। বন্যার ধকল পেরিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় জেলাবাসীর সামনে নতুন দুর্ভোগ, চলাচল ও যোগাযোগের সীমাহীন ভোগান্তি। যান চলাচল তো দূরের কথা, পায়ে চলাই দায়। 100 বছরও এই ভাগ্যা হয় না। এর আগে তো এটা পাকা হয় নাই, কাঁচা ছিল, কাঁচাও এরকম ভাবে ভাববে না। অনেকগুলো সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে আসলে হাঁটা চলা
যান চলাচল এটা খুবই কষ্টসাধ্য। এখানে এগুলো এই যে আপনারা এগুলো দেখতেছেন, এগুলো মানুষের দোকান ছিল, ব্যবসা প্রতিষ্ঠান ছিল, সবগুলো নদী ভেঙে সব নিয়ে গেছে। অনেক জায়গায় ত্রাণও পৌঁছাতে পারে নাই, কিছুটা হইলো এখানে ঠিকঠাক করে যেন ত্রাণগুলো ভিতর পর্যন্ত পৌঁছানো যায়, এটার একটা ব্যবস্থা করা খুব দরকার। এই রাস্তাটা দিয়ে বক্স মাহমুদ যায়, আমজাদ মন্দার যায়, ছাগলাইয়া যায়, হ্যাঁ এটা খুব বিজি রাস্তা। তো এখন অতি সত্বর এই রাস্তাটা সংস্কার করা আমাদের প্রয়োজন। প্রাথমিক হিসেবে দেখা যাচ্ছে ফেনীর 6 উপজেলাতে এলজিইডিও সড়ক বিভাগের আওতাধীন 4365 কিলোমিটার সড়কের মধ্যে 3305 কিলোমিটার বন্যায় বিধ্বস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 140 কোটি টাকা। দীর্ঘমেয়াদী যে কাজগুলো হবে সেগুলোর জন্য 1.5 বছর থেকে 2 বছর লাগবে, আর স্বল্পমেয়াদী আমরা 2 মাসের মধ্যে শেষ করি। অগ্রাধিকার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে, প্রত্যাশা ফেনীবাসীর। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।